আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো আজকে নবধ্বনির মাসিক নবধ্বনির নিয়মিত লাইভ অনুষ্ঠান আগে আমরা যেমন করতাম, কিন্তু মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, নতুন করে আবার শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি একটু এটা একটু শেয়ার দিয়ে নেই। আপনারা যারা দেখছেন সবাই আশা করি শেয়ার দিয়ে নেবেন। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যারা নবধ্বনি লাইভে আমাদের সঙ্গে যুক্ত আছেন, কিছু জরুরি কথাবার্তা হবে এবং সবচেয়ে বড় বিষয় যেটা যে নবধ্বনি মাসিক নবধ্বনির যে আয়োজন, সেই আয়োজনগুলোর ব্যাপারে কথা বলবো। এক নম্বর যেটা সেটা হচ্ছে নবধ্বনি পত্রিকা আপনারা সবাই তো জানেন এবং সবাই এই ব্যাপারে অবগত আছেন। তো আমাদের নবধ্বনি পত্রিকাটা মূলত হচ্ছে সাহিত্য পত্রিকা। তো আমাদের মূল চেষ্টাই হচ্ছে যারা মাদ্রাসায় পড়ে বা যারা ইসলামী মনোভাবাপন্ন এই ধরনের মানুষ, যারা এই ধরনের তরুণ যারা, তাদেরকে নিয়ে কাজ করা, তাদেরকে লেখালেখির প্রতি উদ্বুদ্ধ করা। তো সেইটাই আমরা চেষ্টা করছি গত প্রায় 17-18 বছর ধরে আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য যেমন একটা আত্মতৃপ্তির বিষয় যে এটা আমরা কন্টিনিউ করতে পারতেছি, তেমনি এইটা আত্মতৃপ্তি শুধু না, এটা আমাদের ভালো লাগার একটা জিনিস যে আমরা এই যে আমাদের যে কমিউনিটি এবং আমাদের যে সার্কেল, সে সার্কেলকে সঙ্গে নিয়ে আমরা আমাদের এগিয়ে যেতে পারছি। তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে আমাদের প্রথম যে লাইভের যে প্রথম যে কাজটা, তো এই লাইভগুলো আগে আমরা চেষ্টা করতাম প্রতি সপ্তাহে অন্তত একবার করে করার জন্য, বা প্রতি সপ্তাহে না হলে অন্তত 15 দিনে একবার এরকম চেষ্টা করতাম আমরা। মাঝখানে প্রায় বছরখানেক বা আরও বেশি সময় এটা বন্ধ ছিল। এটা আমারই ব্যর্থতার কারণে, ব্যর্থতা এবং ব্যস্ততা বিভিন্ন কারণে। তো সেটা আবার নতুন করে শুরু করবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করব সপ্তাহের যে কোনো একদিন লাইভ করার জন্য। এবং এই লাইভের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে প্রতি সংখ্যা নবধ্বনি প্রকাশ হয় সেইটার ভালো মন্দের ব্যাপারে, সেটা কার লেখা কেমন হয়েছে সেই ব্যাপারে, এবং লেখালেখিকে আরও কিভাবে অ্যাডভান্স করা যায়, আরও কিভাবে আগায় নেওয়া যায় সেই ব্যাপারে কথা বলব। তো আজকে একটা আমাদের ছিল যে লাইভে আমরা কিছু এর আগে আমরা কিছু করছিলাম যে কেউ যদি কিছু জানতে চান নবধ্বনি বিষয়ে, তো নবধ্বনি বিষয়ে কিছু জানতে চান তাহলে আপনারা কমেন্টে আমাদেরকে জানান, আমরা সেগুলোর উত্তর দেব। তো এইখানে আমি কিছু কমেন্ট পড়তেছি ওই পোস্টের আগে যে পোস্টটা দেওয়া হয়েছিল বিকেলবেলা। তো বিকেলবেলার ওই পোস্ট থেকে আমি কিছু এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি এখানে। তো এখানে আমাকে হাবিবুল্লাহ হাবিব কমেন্ট করছে এবং কমেন্টে সে জানতে চাইছে যেটা যে খুব সুন্দর একটা গল্প সংখ্যা চাই, কলেবরে ছোট হলেও গল্পগুলো চমৎকার হওয়া যায়। আচ্ছা, গল্প সংখ্যা তো এই বছর করা হয়েছে মনে হয়, এই বছর না গত বছর করা হয়েছে গল্প সংখ্যা আমরা করছি। এখন এখানে একটা বিষয় যেটা সেটা হচ্ছে সুন্দর গল্প সংখ্যা চাই। এখন এইটা আমাদের হাতে নাই যে গল্প সংখ্যাটা সুন্দর হবে নাকি অসুন্দর হবে, সেটা কেমন হবে সেটা আমাদের হাতে, এটা আমাদের পাঠকের হাতে।
কারণ হচ্ছে নবধ্বনিতে আমরা যেসব গল্প ছাপি, যেসব লেখা ছাপি, সে কোনো লেখাই তো আমরা যারা সুন্দর লেখে তাদের কাছে কখনো চাই না যে ভাই আপনি তো সুন্দর লেখেন, আপনি একটা গল্প দেন। আমাদের পাঠকরা আমাদেরকে যেরকম গল্প দেয় সেইখান থেকে বাছাই করে সবচেয়ে ভালো যে লেখাগুলো, সেই লেখাগুলো আমরা পাবলিশ করি। তো এইটা একদমই হচ্ছে যে পাঠকের হাতে। পাঠক যদি ভালো গল্প দেয়, সুন্দর সুন্দর লেখা দেয়, তাহলে আমরা সেগুলোই ছাপবো। এবং পাঠক যদি নিম্নমানের লেখা দেয়, তাহলে সেই নিম্নমানের চেয়ে সবচেয়ে বেশি ভালো যেটা, সেটা আমরা ছাপবো। তো এই যে নবধ্বনির কাছে লেখার মান কেমন হওয়া বা নবধ্বনির লেখা আরও বেটার হওয়া দরকার, এটা আসলে আমাদের হাতে কিছু নাই। আমরা এখানে কোনো ধরনের কোনো দখল আন্দাজ করি না। নবধ্বনির পাঠকরাই হচ্ছে নবধ্বনির প্রাণ, এবং নবধ্বনির পাঠকরাই হচ্ছে নবধ্বনির লেখক। সুতরাং নবধ্বনির লেখকরা যেরকম লিখবে, নবধ্বনির পাঠকরা যেমন লেখা পাঠাবে, আমরা ঠিক তেমন করে আমাদের সংখ্যা সাজাবো। তো গল্প সংখ্যা এই বছর হওয়ার সম্ভাবনা কম, ইনশাল্লাহ আগামী বছর হয়তো গল্প সংখ্যা করব। তো সেই গল্প সংখ্যার মধ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবচেয়ে ভালো গল্প দেওয়া। তো আপনারা যদি ভালো গল্প পাঠান, তাহলে অবশ্যই সেখানে ভালো গল্পই প্রকাশ হবে। ধন্যবাদ হাবিবুল্লাহ। এরপরে প্রতিভা সন্ধানে একটা আইডি থেকে করা হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে। তো সেই প্রশ্নটা হচ্ছে, নবধ্বনিতে দেওয়া পিকচারগুলো যদিও অনেক আবেগ বহন করে, কিন্তু সালাউদ্দিন জাহাঙ্গীর সাহেব তো একজন আলেম, তিনি এগুলো কোন ভিত্তিতে অ্যালাউ করেন? এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। আমি একজন নবধ্বনি লাভার। আচ্ছা, এইখানে যে এই প্রশ্নটা অনেকেই করে, তো ছবির ব্যাপারে, প্রিন্টেড ছবির ব্যাপারে, এটা আমাদের দেশে আমরা যতটা এটাকে নন অ্যালাউ মনে করি, বা এটা আমার মনে হয় যে পৃথিবীর অন্যান্য দেশের আলেমদের মধ্যে, বিভিন্ন মাসলাকের আলেমদের মধ্যে এটা নিয়ে শৈথিল্য আছে। যেখানে ছবি দেওয়া দরকার বা কোনো ভালো কাজের মধ্যে ছবি দেওয়া দরকার, সেখানে ছবি দেওয়াটা অত গুণা না। এখানে হচ্ছে যে আমরা তো আমি ব্যক্তিগতভাবে আমি তো মুফতি না, আমি সাধারণ একজন আলেম, মাত্র মাদ্রাসায় পড়াশোনা করছি। তো নিজেকে আমি কখনোই বড় আল্লামা এই ধরনের কিছু জাহির করি না, এবং সেই যোগ্যতাও আমার নাই। তো এখানে আমি ফতুয়া টতুয়া কিছু দিচ্ছি না। আমি যতটুকু পড়াশোনা করছি এবং আমি যতটুকু জানাশোনা আছে সেই, এবং যে জানার ভিত্তিতে আমি এটা ব্যবহার করি, সেটা হচ্ছে যে আমরা তো এই ছবিগুলার ব্যাপারে প্রাচ্য এবং পাশ্চাত্য বিভিন্ন আলেম যারা আছেন, স্কলার যারা আছেন, শায়েখ যারা আছেন, বিভিন্ন জনের বিভিন্ন মতামত করে আমরা যেটা সিদ্ধান্ত আসছি যে ছবিগুলা মানুষকে অন্যায়ের প্রতি উদ্বুদ্ধ করে না, যে ছবিগুলা মানুষকে পাপের দিকে ধাবিত করে না, এই ধরনের সীমিত আকারের ছবি ব্যবহার করা ঠিক আছে। আমরা আমাদের নবধ্বনি পত্রিকার মধ্যে এমন ছবি ব্যবহার করি না যেটা নাকি কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়, যেটা নাকি কোনোভাবে মানুষকে বদনজর হয় বা খারাপ নজর, এই ধরনের কোনো ছবি আমরা ব্যবহার করি না। সুতরাং অতটুকু প্রয়োজনের জন্য আমরা ব্যবহার করি। এখন আপনার কথা হচ্ছে যে না, অতটুকু ব্যবহার করা যাবে না। এখন কথা হচ্ছে ভাই, অতটুকু ব্যবহারের অনুমতি যেহেতু আছে, আমরা অতটুকু, আমরা অত বড় আল্লাহর মানে কি বলে সুফি দরবেশও না যে আমাদের খুবই এহতিয়াত করতে হবে। আমরা যখন দেখতেছি যে মডার্ন সমস্ত ইসের মধ্যে, প্রিন্টের মধ্যে ছবি ব্যবহার হচ্ছে, আমরা যদি সেখানে ছবি ছাড়া একটা পত্রিকা করি, সেই পত্রিকাটা দেখতে মেরা হয়ে যাবে। এতদিন ধরে নবধ্বনি পত্রিকাটা যে বেঁচে আছে 18 বছর ধরে, আমি মনে করি এটার মধ্যে এইটা একটা বড় কারণ যে আমরা মডার্ন দৃষ্টিভঙ্গি একটু হলেও লালন করার চেষ্টা করি। যে ইসলাম তো এমন না যে সেকেলে বা এই ধরনের, আমরা হয়তো বুঝতে ভুল করি, বা আমরা মনে করি যে আমাদের যতটুক আমাদের জন্য যেটা জায়েজ আছে, যতটুক আমাদের জন্য বৈধতা আছে, অতটুকু আমরা ব্যবহার করব। সুতরাং এই ব্যাপারে যেহেতু একদম খুব স্ট্রিক্ট না, সুতরাং আমি মনে করি যে আমরা অতটুকুর মধ্যে, সীমার মধ্যে থেকে ছবি ব্যবহার করি। যে ছবিগুলা মানুষকে পাপের দিকে ধাবিত করে না, যে ছবিগুলা মানুষকে অন্যায়ের প্রতি ধাবিত করে না, মানুষের বদনজরের দিকে আকৃষ্ট করে না, আমরা অন্তত অতটুকুই চাপি। তো এই ব্যাপারে এইটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। আশা করি বুঝাইতে পারছি।
আচ্ছা, এই ব্যাপারে বিনিহিমা ওয়া বিনি কি এই ধরনের আরেকজন আরেকটা প্রশ্ন করছে। এস এম জুনাইদ হাসান প্রশ্ন করছে যে আগস্টের সংখ্যা কি প্রকাশিত হয়ে গেছে? না ভাই, আগস্টের সংখ্যা প্রকাশিত হয় না। এই সপ্তাহের মধ্যে আগামী 2-4 দিনের মধ্যে ইনশাল্লাহ প্রকাশ পাবে, হয়তো বুধবার বৃহস্পতিবারদের মধ্যেই আগস্ট সংখ্যা প্রকাশ পাবে। ধন্যবাদ। মৌন ও নিশার আরোহী কমেন্ট করছে সামনের সেপ্টেম্বরের সংখ্যা কি সিরাত সংখ্যা হবে? না, এই বছরের আর কোনো সংখ্যায় কোনো বিশেষ সংখ্যা হবে না। এই বছরের এরপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4টা সংখ্যায় নিয়মিত সংখ্যা হবে। আমাদের যেসব নিয়মিত সংখ্যা হয় সেই নিয়মিত সংখ্যায় হবে, কোনো ধরনের বিশেষ সংখ্যা এই বছর আর হবে না। ধন্যবাদ। আচ্ছা, এরপরে জীবন মরুর ক্লান্ত মুসাফির লিখছে যে নবধ্বনির পাতায় ঠাঁই পাওয়ার ক্ষেত্রে কোন ধরনের লেখা অগ্রগণ্য, আর কমতি কোথায়, পিছিয়ে থাকা লিখিয়ে বন্ধুদের উপায় কি? আচ্ছা, এখানে 2-3টা প্রশ্ন একসাথে। সেটা 1 নম্বর হচ্ছে যে নবধ্বনির পাতায় ঠাঁই পাওয়ার ক্ষেত্রে কোন ধরনের লেখা অগ্রগণ্য। নবধ্বনির একটা তো হচ্ছে ভালো লেখা হতে হবে, ভালো যা আপনি যদি ভালো লিখতে পারেন মোটামুটি আপনার লেখা নবধ্বনিতে প্রকাশ হবে। তো এই কারণে আমরা যেহেতু এই ধর্মীয় একদম পুরা ধর্মীয় পত্রিকা না, ধর্মীয় পত্রিকার মধ্যে যেগুলোর মধ্যে মাসলা মাসাইল, সমসাময়িক এই বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ নিবন্ধ থাকে, আমরা ওই ধরনের লেখা প্রকাশ করি না। আমরা সাধারণত হচ্ছে সাহিত্য কেন্দ্রিক বা একটু জীবনমুখী এই ধরনের লেখা আমরা প্রকাশ করি সাধারণত। তো এইগুলাই আসলে নবধ্বনিতে প্রকাশ পায় বেশি। এবং সবচেয়ে বড় যে বিষয়, আপনাকে তরুণ হইতে হবে। বুড়াদের লেখা আমরা সাধারণত ছাপি না। আপনি যদি বুড়া হন, সেটা শারীরিকভাবে এবং মানসিকভাবে যদি আপনি বৃদ্ধ হন, তাইলে নবধ্বনিতে লেখা না দেওয়াই উত্তম। কারণ নবধ্বনি হচ্ছে তরুণদের পত্রিকা, এখানে শুধু তরুণরাই লেখে, একদম বাচ্চা বাচ্চা তরুণও লেখে। কেউ কেউ হেফসখানায় পড়ে, কেউ মিজান নাহমির পড়ে, হেদায়তুন নাহর অনেক ছেলে পড়ে। এরপরে হচ্ছে তো এই ধরনের স্কুলের ছেলেরা লেখে এখানে। তো এই ধরনের তরুণরাই এখানে লেখে। তো এইটা হচ্ছে মূল কথা আর কি। ঠাঁই পাওয়ার ক্ষেত্রে কোন ধরনের লেখা অগ্রগণ্য সেটা বললাম। জীবনমুখী সাহিত্যমুখী লেখাটা আমরা ছাপি এবং সেটা ভালো হইতে হবে। আর কমতি কোথায়, পিছিয়ে থাকা লিখিয়ে বন্ধু, পিছিয়ে থাকা লিখিয়ে বন্ধুদের উপায় কি? উপায় হচ্ছে ভালো লিখতে হবে। ভালো লেখার জন্য এখন কি করতে হবে, সেগুলোর জন্য আমাদের আরও কিছু ভিডিও আছে। আপনারা সেই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমাদের বায়োতে দেওয়া আছে, সেখানে যা দেখবেন যে আমাদের আরও কিছু ভিডিও আছে। সামনে আমরা আরও কিছু ভিডিও দিব, তো সেগুলো দেখলে আশা করি, এবং সামনে আমরা লেখালেখি বিষয়ে আরও অনেক ভিডিও দিব। তো সেগুলো থেকে আশা করি আপনারা বুঝতে পারবেন যে লেখালেখি কিভাবে লিখতে হয়, গল্প, কবিতা, প্রবন্ধ কিভাবে লিখতে হয়, এই বিষয়ে বিস্তারিত ওইখানে জানতে পারবেন। আব্দুর রাজ্জাক লিখছেন যে অনেকের কাছে একটা কথা শুনে থাকি, এখনকার নবধ্বনি আগের মতো নেই, লেখার বাস বিচার করে না। কথাটা কতটুকু সত্য? যদি সত্য হয়ে থাকে তাহলে এমনটি কেন? এই বিষয়টা আমার কাছে মনে হয় যে এখানে একটা বিষয় আছে। 1 নম্বর কথা হচ্ছে, এখানে আমি 2টা বিষয় বলবো। 1 নম্বর কথা, নবধ্বনি আগের মতো নেই, লেখার বাস বিচার করে না। লেখার বাস বিচার আমি অন্তত যতটুকু দেখি, মানে আমি সম্পাদনার ক্ষেত্রে আমি বিগত 10-15 বছর ধরে আমি দেখতেছি। মাঝখানে কিছুদিন আমাদের হাম্মাদ রাগিব ছিলেন, উনি দেখছেন। তাছাড়া 10-15 বছর ধরে পুরা লেখা টেখা এগুলো আমি দেখি। সুতরাং আমি এইটাও অন্তত বলতে পারি, এখনকার যারা লিখছে, আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে যারা লিখতো, তাদের চেয়ে অনেক বেটার, অনেক বেটার। আমি তো যেহেতু আমি দীর্ঘদিনের আমার অভিজ্ঞতা আছে, এখনকার যারা লেখে তাদের অনেকের লেখা আমি অ্যাজ এ সম্পাদক আমার চেয়ে অনেক বেশি বেটার। তাদের সময়ে ওই বয়সে আমি যেরকম লিখতাম, আমার ওই সময় হচ্ছে এখনকার ওই বয়সের তরুণেরা, যাদের বয়স 12, 15, 16, 17, 20, এই ধরনের তরুণ যারা, এই বয়সে আমি যেমন লিখতাম আমার চেয়ে অনেক গুণ ভালো তারা লেখে। এবং আমি এখন যে ধরনের লেখা লিখি, আমার চেয়ে এই সময়ের চেয়ে তো অনেক ভালো লেখা এখন তরুণরা লেখে, এবং যাদের লেখা নবধ্বনিতে নিয়মিত ছাপা হয়। এখন আপনার কাছে এই ধরনের অভিযোগ যারা করে, আমার মনে হয় তারা হচ্ছে ওই যে 5-7 বছর
আগের হয়তো কোনো লেখক এরকম থাকতে পারে যারা লেখা আগে হয়তো ছাপা হয়েছিল, কিন্তু এখন ছেলেরা যেহেতু আপডেট হয়েছে, তাদের লেখা আপগ্রেড হয়েছে, সুতরাং যারা নাকি কম ভালো যাদের লেখা, তাদের লেখাগুলা আর ছাপা হচ্ছে না, সুতরাং তাদের মনে হয়তো বা একটু অভিমান থাকতে পারে এই বিষয়ে। তো এইটাই হচ্ছে আমার স্ট্যান্ড। আমি আমার দৃষ্টিতে এটা বলি যে নবধ্বনির এখনকার লেখক যারা, তাদের লেখা অতীতের সব সময়ের চেয়ে বেশি ভালো। এখানে আরেকটা বিষয় যে নবধ্বনি, আমরা তো আগেই বলছি যে নবধ্বনি হচ্ছে একটা সাহিত্যমুখী জীবনমুখী পত্রিকা। এখানে অনেকেই হয়তো এমন ধরনের লেখা পাঠায় যেগুলো মাসলা মাসাইল বা বর্তমান বৈশ্বিক সংকট, যেগুলো নিয়ে সাধারণত আমরা ছাপি না, কারণ আমাদের পত্রিকার যে আমরা যে ধরনের লেখা ছাপি তার সঙ্গে এটা যায় না। তো সুতরাং অনেকেই হয়তো এই ব্যাপারে অভিমান করতে পারে, বা তাদের কাছে মনে হয়েছে আমার এত সুন্দর লেখাটা ছাপা হইল না, কিন্তু এই হয়তো 200 শব্দের একটা লেখা ছাপা হইল। তো সেটা হতেই পারে, যদি আমাদের যে নীতি আছে সেটার মধ্যে যদি পড়ে, তাহলে ওই 100 শব্দ 200 শব্দের লেখাও আমরা ছাপি। এই ব্যাপারে আমরা লেখার মান যদি ঠিক থাকে, আমরা কখনো সেইটার ব্যাপারে আপোষ করি না। তো এইটা হচ্ছে যে মূল বিষয়। আচ্ছা, একজনে লিখছেন যে এবারের ঈদ সংখ্যা, উনি হচ্ছেন এমডি রিদওয়ান হোসাইন, উনি লিখছেন যে এবারের ঈদ সংখ্যাটার হাদিয়া অনেক বেশি, 10 টাকার পত্রিকা হঠাৎ 200 টাকা হয়ে গেলে চাপ পড়ে যায়। আচ্ছা, এইটা কেন বললেন আমি বুঝলাম না। এক নম্বর কথা হচ্ছে ঈদ সংখ্যা বড় হবে, এটা তো স্বাভাবিক বিষয়। এখন আমাদের 400 পৃষ্ঠার ঈদ সংখ্যা আপনাকে 10 টাকায় দিতে পারি না। এখন যদি বাড়ি ঘর বেচা, গোয়ালের গরু বেচা, তারপরে পত্রিকা ছাপায় আপনাদেরকে 10 টাকা করে দেই, সেটা তো কোনো ভদ্রলোকের কথা হইল না। তো 400 পৃষ্ঠা পত্রিকা 200 টাকা হয়ে গেলে চাপে পড়ে যায়, এটা তো আসলে কিন্তু আমরা তো অন্তত ঈদ সংখ্যা প্রকাশের অনেক আগে আমাদের পেজে ঘোষণা দিয়েছিলাম যে এবার বড় ঈদ সংখ্যা হচ্ছে। তো সুতরাং সবাইকে প্রিপারেশন আগেই নিতে বলছিলাম। আর ঈদ সংখ্যা দেখেন, দৈনিক পত্রিকা যেগুলো আছে, দৈনিক পত্রিকার দাম হচ্ছে 10 টাকা, তো সেই বা 12 টাকা, কিন্তু তারা যখন ঈদ সংখ্যা ছাপে, তাদের ঈদ সংখ্যার দাম হয় 500 টাকা, 600 টাকা, 700 টাকা। তো সেখানে যে তাদের প্রশ্ন করেন না, কিন্তু নবধ্বনি একটা ঈদ সংখ্যা করছে 400 পৃষ্ঠার ঈদ সংখ্যা, সেইটার দাম 200 টাকা হয়ে গেছে, সেটা বেশি হয়ে যায়। তারপরে এবার আমরা হচ্ছে অফসেট পেপারের পত্রিকা ছাপছি, মানে সাদা কাগজে। এতদিন নিউজ প্রিন্টে ছাপতাম, কিন্তু এবার পুরোটা ছাপা হয়েছে অফসেট পেপারে, মানে সাদা কাগজে। তো সুতরাং দাম, তারপরও 400 পৃষ্ঠার পত্রিকা 200 টাকায় পাইতেছেন, সেটা কি বেশি হয়ে গেল? এটা আমার মনে হয় না, মানে এই বিচারে, আমার বিচারে। এখন আপনার বাজেটে অনুযায়ী হয়তো বেশি হয়ে গেছে, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অথৈ তুষার লিখছে যে কিভাবে সফল চাটুকার হওয়া যাবে এবং এই কাজে স্থায়িত্ব লাভের উপায় কি? আচ্ছা, কিভাবে সফল চাটুকার হওয়া যাবে, এখন আপনি কোন ধরনের চাটুকার হইতে চান? রাজনৈতিক নেতাদের চাটুকার, নাকি বন্ধুদের চাটুকার, নাকি বইয়ের চাটুকার, নাকি আপনার শিক্ষকের চাটুকার? তো কোন ধরনের চাটুকার হইতে চান, সেইটার উপরে ভিত্তি করে আসলে বলতে হবে যে চাটুকার হওয়ার মানে সফল পদ্ধতি কোনটা। তো সেটা আমাদেরকে জানাবেন, আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, তালহা আফরাদ সাবেরি লেখছেন এবার ঈদ সংখ্যা ইবনু সাবের কর্তৃক সাধু ভাষায় লিখিত একটা মুক্ত গদ্য দেখলাম। জানার বিষয় হইল পরবর্তীতে সাধু ভাষায় লিখিত আরও কোনো লেখা আপনারা গ্রহণ করবেন কিনা, এবং সাধু ভাষায় লেখাকে আপনারা কোন নজরে দেখেন। আচ্ছা, এটা জরুরি প্রশ্ন। সেটা হচ্ছে সাধু ভাষা আপনি লিখতে পারেন, সাধু ভাষা তো চমৎকার ভাষা, একসময় আমাদের দেশে লেখা হইতো, এবং আমিও মাঝে মধ্যে ট্রাই করি লেখার জন্য ফেসবুকে বা বিভিন্ন ইসের মধ্যে। তো আপনি এটা লিখতে পারেন, এইটা যদি লেখা ভালো হয় তাহলে তো লেখা অবশ্যই ছাপা হবে। সাধু ভাষায় লেখা ভালো হইতে হবে, এটা হচ্ছে মূল কথা। আপনি সাধু ভাষায় লেখেন অথবা শয়তান ভাষায় লেখেন, সাধু সন্ত যে কোনো ভাষায় আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু লেখা মান ভালো হইতে হবে, এবং আমাদের যে নবধ্বনির যে সম্পাদনা রীতি সেটার অনুযায়ী হইতে হবে। আব্দুল্লাহ
আল মুনির লিখছেন, আমি কি লেখা পাঠাতে পারবো? আগ্রহ তো আছি, কিন্তু কিভাবে লিখবো তা তো বুঝতে পারি না, অথচ লেখা শুরু করলে কোন বিষয় লিখতে পারি, এ বিষয়ে কিছু বলবেন কি? ভাই আপনার এই কমেন্ট পড়ে আমার মনে হয়েছে যে আপনি এখনো নবীন, কারণ আপনার পুরো লেখার মধ্যে আমি কোনো দাড়ি কমা দেখতেছি না। তো দাড়ি কমা ছাড়া লেখা তো খুবই তো যাই হোক, আমার মনে হয় আপনি নবীন, আপনি আরও কিছুদিন পড়াশোনা করেন, ভালো ভালো বই পড়েন, আর বই পড়ার পরে মাঝখানে দিনলিপি লিখতে থাকেন, ওই যে ডায়েরি লেখা যেটা, সেটা লিখতে থাকেন। আস্তে আস্তে যখন আরেকটু হবে তখন লেখা পাঠিয়ে দিবেন। লেখা পাঠানোর জন্য নবোধনীর কোনো বয়সের সীমা নাই, একমাত্র বৃদ্ধ না হইলেই হয়। তো ওই আপনার যে কোনো সময় আপনি লেখা পাঠাতে পারবেন, আমাদের ইমেইলে লেখা পাঠিয়ে দিবেন। যখন আপনি মনে করবেন যে আপনার লেখা পাঠানো দরকার, পাঠিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। মাসরুজ্জামান তামিম, নবীন লেখকদের বই প্রকাশের ব্যাপারে কিছু বললে ভালো হতো। এখন নবীন লেখকদের বই প্রকাশের ব্যাপারে আমি কি বলবো? নবীন লেখকদের বই চাইলে প্রকাশ করবে, এ ব্যাপারে আমার কি মত? তাদের যদি ভালো লেখে, নিজেদের উপর কনফিডেন্স থাকে, তো বই প্রকাশ করবে, এ ব্যাপারে আমার তো কিছু বলার নাই। আপনি কি বই করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার মনে হয় এটা। তবে আপনি যদি ভালো লাগে বের করেন, যদি ভালো লেখেন, আর যদি মনে করেন যে না ভালো লেখেন না, তাইলে প্রকাশ করার দরকার নেই। জাবের আবদুল্লাহ লিখছে, প্রতি মাসে নবোধনীর সেরা লেখক পুরস্কার যে দেয়া শুরু হয়েছিল তাকে এখন বন্ধ হয়ে গিয়েছে। নবোধনী অন্তত তার লেখকদের একটা শুভেচ্ছা কপিও তো দিতে পারে, তাই না? কেন? দুইটা প্রশ্ন এখানে। একটা প্রশ্ন হচ্ছে যে সেরা লেখক পুরস্কার দেওয়া হয়েছিল, সেটা কেন এখন দেওয়া হয় না? সেরা লেখক পুরস্কার দেওয়া হয়েছিল 2-3 মাস মনে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে এটা আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি। কারণ হচ্ছে আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল যে আমরা লেখকদের জন্য করতাম, ভোটিং করতাম। তো সেই ভোটিংয়ের মধ্যে আমরা দেখতাম যে যাদের লেখা ছাপা হয়েছে এরা 2-4 জনে এখানে সিন্ডিকেট করতো। সে তার বন্ধুদের বলতো যে তোরা এখানে এসে কমেন্ট করে, এখানে এসে ভোট কর। তো সে তারা 1-150 বন্ধুদের আইনা ওইখানে কমেন্ট করাইতো। এখন তো এইটা তো কোনো হইল না। আমরা চাইছিলাম যে স্বচ্ছ ভোট হবে, যেটা আওয়ামী লীগের মতো ভোট না। তো এই যে আওয়ামী লীগের মতো রাতের ভোট হইতো, তো সেই রাতের ভোটের কারণে আমরা ওইটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। তো ইনশাল্লাহ সামনে আবার শুরু করার ইচ্ছা আছে। তো আর একটা কথা হচ্ছে, নবোধনী অন্তত তার লেখকদের একটা শুভেচ্ছা কপি। আচ্ছা, শুভেচ্ছা কপি, এই শুভেচ্ছা কপি নিয়ে যেহেতু অনেকেরই প্রশ্ন আছে যে লেখক শুভেচ্ছা কপি দেয়াটা, এই ব্যাপারে একটু কথা বলি। সেটা হচ্ছে, দেখেন, এই ব্যাপারে আগেও কথা বলছি, আবার নতুন করে বলি যেহেতু আপনারা অনেকেই জানেন না। সেটা হচ্ছে নবোধনী পত্রিকাটা চলে হচ্ছে মাছের তেল দিয়ে মাছ ভাইজে। মানে এই পত্রিকার যা আয় হয়, বিক্রি করে যা হয়, সেটা দিয়ে আবার পত্রিকা প্রকাশ করা হয়। তো এর মধ্যে আমরা যারা 2-1 কাজ করি, আমরা সামান্যতম কোনো ধরনের ওই বিনিময় বা সম্মানী, খুব সামান্য পরিমাণ সম্মানী গ্রহণ করা হয়। তো এই সেটা মানে নামমাত্র, শুধুমাত্র সম্মানী দেওয়া হয়, নামমাত্র। তো এইখানে তো এখন এই যে মাছের তেল দিয়ে মাছ ভাজি আমরা, দেখা যায় যে কোনো মাসে যদি একটু টানাটানি পড়ে যায়, তো সেই মাসে পত্রিকা বন্ধ করে দিতে হয়, পত্রিকা চালাইতে পারি না। তো আমাদের অবস্থা হচ্ছে এরকম। আমরা বিজ্ঞাপন অত নেই না, এতদিন তো বিজ্ঞাপন নেওয়া হয় না, এখন অল্প অল্প নিতেছি। কিন্তু বিজ্ঞাপনের অবস্থা আপনারাও জানেন যে বিজ্ঞাপনের বিল চাইতে গেলে বা করতে গেলে অনেক ঝামেলা, দিতে চায় না। দেখা যায় যেটা 10,000 টাকার বিজ্ঞাপন, সেইখানে দেয় মাত্র 2,000 টাকা, বা দিতে চায় 3,000 টাকা। তো সেটা অনেক মানে মন্দ একটা বিষয়। তো এই কারণে আমাদের আয় একেবারে সীমিত। আর আমরা তো কোনো দল দেওয়া চলি না, কোনো গোষ্ঠীও আমাদের চালায় না। তো এইসব কারণে আমাদের ওই মাছের তেল দিয়ে মাছ ভাজতে হয়। এখন এর মাঝখান দিয়ে আমরা যে আপনাদেরকে শুভেচ্ছা কপি দিব, সেটার একটা দেখেন, আমি আপনাদেরকে পরিসংখ্যান দেখাই, স্টাডি দেখাই। সেখানে ধরেন প্রতি মাসে 20 জন থেকে 25 জন লেখকের লেখা ছাপা হয়। এখন 25 জন লেখকের লেখা যখন ছাপা হয়, 25 জন লেখককে আমি একটা করে পত্রিকা পাঠাবো বা 2টা করে পত্রিকা পাঠাবো তাদের ঠিকানায়। তাদেরকে ঠিকানা প্রথম হচ্ছে যে আমরা যে এই যে মেইল থেকে যখন লেখা আনি, সবার তো ওইখানে তো 300, 400, 500 মেইল থাকে।
এর মধ্যে থেকে বাছাই করে আমরা এতজনের লেখা আনি। এখন সবার লেখার মধ্যে ঠিকানা থাকে না, এর মধ্যে দেখা যায় 25 জনের লেখার মধ্যে 10 জনের ঠিকানা আছে, ফোন নাম্বার আছে, বাকি 15 জনের ঠিকানা ফোন নাম্বার নাই, কারণ ঠিকানা ফোন নাম্বার দেওয়া তো বাধ্যতামূলক না। এখন আমরা যদি আবার তাদেরকে পাঠাইতে যাই এই কি বলে সৌজন্য সংখ্যা, তাহলে আমাদের এই পুরো 500 মেইল আবার একটা একটা করে খুঁজতে হবে, খুঁজা তাদেরকে আবার নক করতে হবে, মেইল পাঠাইতে হবে যে ভাই আপনার তো একটা সৌজন্য কপি পাঠানোর ইচ্ছা ছিল, আপনি আপনার মেইল অ্যাড্রেস আপনার ফোন নাম্বার একটু পাঠান। এখন এই মেইল সে আবার কয়দিন পরে দেখবে আল্লাহ মালুম, সে 2 দিন পরেও দেখতে পারে, 5 দিন পরেও দেখতে পারে, 10 দিন পরেও দেখতে পারে। এখন এই যে পুরা বিষয়টা এটা হ্যান্ডেলিং করবে কে? এখন আমরা তো বিভিন্ন জায়গায় চাকরি করি, আমরা মাসে 2-4 দিন 4-5 দিন এখানে সময় দিই। এখন পুরো সব সময় তো এটা নিয়ে আমাদের বসে থাকার সময় নাই। তো এইটা হচ্ছে 1 নাম্বার বিষয় যে আমরা কেন সৌজন্য কপি দিতে চাই। 2 নম্বর সৌজন্য সেটা হচ্ছে যে আগে যেটা বললাম যে আমাদের খরচের ব্যাপারটা, এই 25 জন লেখককে আমরা যদি 1টা করে বা 2টা করে পত্রিকা পাঠাইতে যাই, আমাদের এক একজন লেখকের জন্য আমাদের কুরিয়ার খরচ হবে 50 থেকে 60 টাকা। এই যে 60 টাকা প্রতিজনকে আমাদের খরচ হইতেছে, 25 জনের কত আসে দেখেন, প্রায় 1,500 টাকা, 1,500 থেকে 2,000 টাকা। এখন এই যে 1,500-2,000 টাকা আমরা পাঠাইবো, এই 1,500-2,000 টাকা পাঠানোর মতো খরচটা আমাদের কে দিবে? আমরা পত্রিকায় ছাপি হচ্ছে কোনো মাসে নিজেদের মানে গাটের পয়সা খরচ করে, নিজেদের ফান্ডের টাকা খরচ করে, তো সেইখানে আরো এই 2,000 টাকা পাঠকের জন্য খরচ করা, এটা আমাদের জন্য টাফ হয়ে যায়। নবধ্বনি আমরা একটা আন্দোলন হিসেবে নিয়েছিলাম, আমরা এটা প্রথাগত কোনো পত্রিকা হিসেবে নেই। নবধ্বনি এটা কোনো প্রথাগত পত্রিকা না, এই অমুক তমুক সেই পত্রিকার মতো এটাই ভাবে কখনো নবধ্বনিকে ভাইবেন না। নবধ্বনি একটা হচ্ছে যে একদম পিওর আন্দোলন, ফান্ড মানে ওই যে কি বলে না, এটাকে মানে ওই মানুষের ইসে চলবে, ভালোবাসায় যে বিপ্লব চলে না, সেই আন্দোলন। তো এই আন্দোলনের ফান্ড আমরা কখনো চিন্তা করি না যে এটা লেখকদেরকে এটা দিতে হবে, এটা আমাদের এটা কোনো ব্যবসা না। যদি ব্যবসা হইতো, আপনি যদি ক্রেতা হইতেন, তাহলে তখন আপনার সঙ্গে আমরা ব্যবসায়িক সুলভ আচরণ করতাম যে আপনি একজন লেখক, সুতরাং আপনাকে সেইভাবে ট্রিট করা হবে, আপনি একজন পাঠক, আপনাকে এইভাবে ট্রিট করা হবে। কিন্তু আমাদের এটা ব্যবসা না। এই ব্যবসা না হওয়ার কারণে আমরা মনে করি যে আমরা হচ্ছে আন্দোলনকারী একজন, এবং আপনারা যারা লেখা দেন, আপনাদের যাদের লেখা ছাপা হয়, যারা আপনারা পাঠক, আপনারাও আমাদের মতো আন্দোলনকারী। আপনারা আমি পাঠক, লেখক, সম্পাদক সবাই মিলে আমরা একটা আন্দোলনের শরিক আছি। তো এই আন্দোলনের মধ্যে তো আসলে সৌজন্য জিনিসটা কি, আর ওই বিক্রি বাট্টা, লাভ লোকসান, এইগুলোও কখনো আমরা চিন্তা করি নাই। তো এই কারণেই আমরা আসলে এই সৌজন্য কপি দেওয়াটা কখনো চালু করি নাই। তো এইটাই হচ্ছে যে মূল কারণ। তা আমরা এটাকে মানে একদম নন প্রফিট ভাবি, এখন পর্যন্ত ভাবি, এবং ভবিষ্যতে এইটাই ভাববো যে এটা আমাদের একদম নন প্রফিট একটা আমাদের উদ্যোগ, একটা আন্দোলন। তো আমরা এটাকে যতদিন সম্ভব এটাকে নন প্রফিটই রাখবো। এইখান থেকে নবধ্বনি থেকে আমরা কখনো ব্যবসা করি না, বরং আমাদের নিজের পকেটের টাকা তো দেই, মাসে মানে নিজেদের খাইয়া পইরা এখানে সময় দিই, সেটার জন্য আমরা কোনো বিনিময় গ্রহণ করি না। তো এই যে সব কিছুই করতেছি, তারপর আবার যদি আপনাদের সৌজন্য কপির জন্য আপনারা বলেন, তাহলে সেটা আমাদের উপরে জুলুম ছাড়া আর কিছু না। তাহলে মানে আমাদেরকে ওই বেতনের টাকা থেকে, ওই হয়তো বা নবপ্রকাশ থেকে নিয়ে তারপরে আপনাদের ভর্তুকি দিতে হবে, আমাদের লস করতে হবে। সেটা করলে কয়েকদিনের মধ্যে হয়তো নবধ্বনি বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের উপায় নেই। তো আশা করি এই বিষয়গুলা বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে রাফি ফরাইজি বলছে যে আপনার কাছ থেকে প্রত্যেকটি লেখার মন্তব্য পাওয়ার আশাবাদী ছিলাম। ঈদ সংখ্যা নিয়ে আমারও ইচ্ছা ছিল যে আমি একটা মন্তব্য ভিডিও দিব। তো ইনশাল্লাহ এক সময় পেলে আমি হয়তো বা 2-4 দিনের মধ্যে দিতেও পারি, যদি সময় পাই আর কি, ব্যস্ততার মধ্যে থাকতে হয়। বিশেষ সংখ্যার লেখকদের, রাফি ফরাইজি লিখছেন যে বিশেষ সংখ্যার লেখকদের গড়ে লেখার মান বিবেচনায় 100 মার্কের মধ্যে কত দিবেন? এই যে 100 মার্ক, এটা এই মার্কিংটা নির্ধারণ করবে কি? এক একজনের মার্কিং এক এক রকম, এবং আমি কোন হিসাবে এখানে মার্কিং করবো, আমার কাছে এই ধরনের কোনো মার্কিং নাই। আমার কাছে যার লেখা ভালো লাগে আমি তাদের লেখাই প্রকাশ করি,
সেটা কখনো মার্কিং করে করি না। তো এটার কোনো বেঞ্চ নাই যে এইটা এই পর্যন্ত মার্কিং বেঞ্চ, এই পর্যন্ত আসলে তাদেরকে 100 মার্ক দেওয়া হবে, এই পর্যন্ত আসলে 90-80 এই ধরনের কোনো বেঞ্চ আমরা নির্ধারণ করি না। আচ্ছা, নূরে আলম আফ্রিদি আবেদন জানাইছে ম্যাগাজিন এমন একটা ম্যাগাজিন হয়ে উঠুক, আচ্ছা, যাতে সব শ্রেণীর কাছে গ্রহণযোগ্য হয়। ইনশাল্লাহ আমাদের চেষ্টা আছে। আচ্ছা, উনি এখানে যেটা বলতে চাইছে যাতে সব শ্রেণীর পাঠক পাঠিকার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, অর্থাৎ উভয় ঘরানার পাঠকদের কাছে। এই ব্যাপারে আমার কথা হচ্ছে না, আমাদের সেই আশা আপাতত নাই। আমরা সব ঘরানার জন্য আমরা নবধ্বনিকে উন্মুক্ত করব না, এবং আমরা এইখানে আমাদের মাদ্রাসা এবং ইসলামী ঘরানার লেখক পাঠক যারা, তাদেরকে আমরা অগ্রাধিকার দেব এবং দিয়ে আসছি। কারণ হচ্ছে আমাদের যে কমিউনিটি, আমরা তো আমাদের কমিউনিটি ছেড়ে বাইরে হইতে পারবো না, এবং আমাদের যে কমিউনিটি, আমরা এই কমিউনিটিকে ভালোবাসি, এই কমিউনিটিকে আমরা ওন করি, আমাদের ধারণ করি আমরা। সুতরাং ওই অঙ্গনের মানুষের জন্য সাধারণ জেনারেল লাইন যেটাকে আমরা বলি, তো সেই জেনারেল লাইনের মধ্যে প্রচুর পত্রিকা আছে, বহু পত্রিকা আছে। তাদেরকে নার্চার করার জন্য, তাদের যত্ন নেওয়ার জন্য, লেখালেখিকে, তাদের জীবনকে আরও উন্নত করার জন্য, তাদের চিন্তাকে লালন করার জন্য, চিন্তাকে পরিশীলিত করার জন্য। কিন্তু আমাদের অঙ্গনে এই ধরনের উদ্যোগ তো একেবারেই কম। অল্প দু একটা পত্রিকা আছে যারা এখনো চলতেছে, তারাও বিভিন্ন দল টল এইসব নিয়ে চলে। আবার নতুন নতুন কিছু পত্রিকা আসে, 2-4 মাস 2-1 বছর হয়, এরপরে তারা আবার শেষ হয়ে যায়। তো আমরা যেহেতু দীর্ঘদিন ধরে কন্টিনিউ করতেছি, তো আমরা চাই যে এইটা, এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমরা চাই যে আমরা শুধুমাত্র এই অঙ্গনেই থাকতে চাই, আমরা বাইরের অঙ্গনে যাব না, যাওয়ার আমাদের ইচ্ছাও নাই। সেটা কেন, সেটা আমি আগেও বলছি যে আমাদের চিন্তাকে আমাদেরই নার্চার করতে হবে, আমাদেরই যত্ন নিতে হবে, পরিশীলিত করতে হবে। এই কারণে এইটাই আমাদের আন্দোলন। এরপরে তামিম লিখছে যে নবধ্বনির নামটা কিভাবে আসে, পত্রিকার পথ চলা কিভাবে শুরু, কতবার বন্ধ হয়ে যেতে যেতে আবার চলতে শুরু করেছে, এবং উঠে আসার প্রক্রিয়াটা কেমন ছিল। নবধ্বনি এত প্রশ্ন কে, নবধ্বনির নামটা কিভাবে আসে? নবধ্বনির নাম আগে ছিল নবযুগ। একদম শুরুতে আমরা যখন লালবাগ মাদ্রাসায় পড়ি, যখন থেকে এটা শুরু হয়েছিল 2007-8 সালের দিকে। তো এরপরে আমাদের নামটা চেঞ্জ করে দেয় হচ্ছে মুহিব খান ভাই। মুহিব খান শিল্পী যিনি, উনি আমাদের নামটা, আমরা ওনার আমাদের পত্রিকাটা দেখে বললি যে সুন্দর পত্রিকা, তো আমরা বলছিলাম যে আমাদের নবধ্বনি নাম, নবযুগ নামটা চেঞ্জ করতে হবে, কারণ নবযুগ নামে আরেকটা পত্রিকা ছিল, তো সেই পত্রিকার সঙ্গে আমাদের হয়ে যায়। পরে উনি বলছে যে এটার নাম নবধ্বনি রাখ, পরে নবধ্বনি নামটা। আর পথ চলা কীভাবে শুরু হয়েছে বললাম যে লালবাগ মাদ্রাসায় আমি এবং সম্পাদক তামিম রায়হান, আমরা একসঙ্গে পড়াশোনা করছি। আমাদের সঙ্গে আসাদুল্লাহ খান ছিল, আসাদুল্লাহ খান পরে যুক্ত হয়। এরপরে এখানে ইমরান ভাই ছিলেন, আমাদের আনসারুল হক ইমরান, এখনও লালবাগে বড় কাঠা মাদ্রাসার শিক্ষক, উনি আমাদের অনেকভাবে হেল্প করছেন। এরপর আনসারুল হক ইমরান ভাই, এরকম আরও 2-4 জন ছিল যাদেরকে নিয়ে আমরা এটা শুরু করছিলাম। কতবার বন্ধ হয়েছে যে আবার চলতে শুরু করি। নবধ্বনি বহুবার বন্ধ হয়েছে, 8-10 বারের মতো বন্ধ হয়েছে, 2-4 মাস 6 মাস বন্ধ হয়েছে, যখন আমাদের মাঝে গ্যাপ চলে আসে তখন বন্ধ। তবে এখন কন্টিনিউ প্রায় 8 বছর ধরে কন্টিনিউ চলতেছে, এর মাঝখানে কখনো বন্ধ হয় না। 2017 সাল থেকে এটা কন্টিনিউ চলতেছে, তার আগে অনেকবার বন্ধ হয়েছে। 2007 সাল থেকে নিয়ে 2017 সাল, 10 বছরে অনেকবার বন্ধ হয়েছে, কিন্তু 2017 সালের পর থেকে এটা মোটামুটি কন্টিনিউ চলতেছে আলহামদুলিল্লাহ। উঠে আসার প্রক্রিয়াটা কেমন? এরকমই, এই ধরনের। নবধ্বনি লেখকদের থেকে কি আশা করে আর পাঠকদের কাছে, লেখকদের কাছে ভালো লেখা আশা করে, আর পাঠকদের কাছে ভালো পাঠ আশা করে, এটাই। আর কি আশা করবে? আমরা চাই যে তারা চিন্তাশীল হোক, তারা যেহেতু সস্তা আবেগে ভাইসা না যায়। সস্তা আবেগ বলতে হচ্ছে তাদের চিন্তাকে যেন তারা পরিশীলিত করে। আমাদের মূল কাজটাই হচ্ছে চিন্তাকে পরিশীলিত করা। নবধ্বনির এইটাই একটাই, চিন্তাকে ব্রড করা, বড় করা, এইটাই নবধ্বনির মূল মাকসাদ। এবং তাদের লেখালেখির হাতকে, এবং মডার্ন লেখালেখি যেটা, এবং লেখালেখি যাতে তারা আরও মডার্ন হয়,
সেই ব্যাপারে নবধ্বনির লেখার মান দিন দিন কমার কারণ কি? বরেণ্য ব্যক্তির লেখা এই যে তো এই যে এখানে জিহাদ আল আবদি বলছে। তো এই যে সবাই মনে করে, নতুন অনেকে যারা জানে না বা চিনে না নবধ্বনিকে, তারা অনেকে মনে করে নবধ্বনি মনে হয় 8-10টা পত্রিকার মতো। এখানে বড় বড় লেখকদের লেখা আসবে, শরীফ মোহাম্মদ, জৈনুল আবিদিন, ইয়াহিয়া ইউসুফ নদভী, মুসাল হাফিজ, এই ধরনের যারা প্রবীণ লেখক আছে তাদের লেখা এখানে কেন আসে না? তো আপনারা হয়তো নবধ্বনির চরিত্র সম্বন্ধে জানেন না যে নবধ্বনির চরিত্রটা কেমন। নবধ্বনির চরিত্র হচ্ছে, নবধ্বনি সবসময় তরুণদের লেখা ছাপে, এবং নবধ্বনির কোনো লেখা ফরমাইশি লেখা না। আমরা কাউকে কখনো বলি না আপনি একটা লেখা দেন, আমাদের একটা লেখা দেন, এই ধরনের কখনোই সাধারণত বলি না। হয়তো ঈদ সংখ্যা বিশেষ সংখ্যার জন্য বিশেষ কোনো টপিকের উপরে কারো হয়তো বা লেখা চাওয়া হয়, কিন্তু অন্যান্য কোনো সংখ্যার জন্য কখনো কারো কাছে লেখা চাওয়া হয় না। তো সুতরাং নবধ্বনিকে অন্যান্য পত্রিকার সঙ্গে মিলিয়ে ফেলা, অন্যান্য পত্রিকার সঙ্গে কম্পারিজন করা, এটা মানে একেবারে একটা ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত না, আমি বলবো যে মানে একটা ভুল চিন্তা। আচ্ছা, এই প্রশ্নোত্তর তো অনেক চলছে, তো এর মধ্যে আরো কিছু আমাদের লাইভে কিছু প্রশ্ন আছে, তো আমরা লাইভ থেকে কিছু প্রশ্ন এখন পড়ব। আমার এই কি যেন বলে, এই প্রশ্নোত্তর পর্ব এখনই আমি শেষ করে দিব। আমাদের কিছু জরুরি কথা আছে, সেই কথাগুলো বলবো। এই লাইভে কমেন্ট কই থেকে আসে? আচ্ছা, এই যে এখানে আচ্ছা, তো কমেন্টে এইখানে মাহমুদ হুজাইফা সে বলছে যে সালাম বস, মাত্র যুক্ত হলাম, বলে গেছিলাম শুনতেছি আপনার উত্তর প্রশ্ন। খুবই ভালো কথা, তুমি তো সবসময় লেখ। রহমতুল্লাহ রিফাত, ইসলাম বইমেলা উপলক্ষে কোনো বিশেষ সংখ্যা আসবে না? ইসলাম বইমেলা উপলক্ষে কোনো বিশেষ সংখ্যা আনার এরাদা আমার নেই। সাফান মোহাম্মদ, সালাম হজরত হুসাইন মোহাম্মদ সালমান। আচ্ছা, এখানে আর কমেন্ট দেখাইতেছে না কেন? আচ্ছা, এখানে দেখি আমি ল্যাপটপে দেখাই কিনা। আচ্ছা, এখন একজন কমেন্ট করছে যে আবেদন বিশেষ বা ঈদ সংখ্যাগুলো বিভিন্ন ঘরোয়ানার কাছে, বিভিন্ন বামদের কাছে সাহিত্য আড্ডিতে অন্তত 1 কপি করে পাঠানো যায় কিনা? কিছু হোক না, অন্তত তাদের দেমাগে আমাদের ম্যাগাজিনের নাম ঢুকে যায়। এটা একটা ভালো পরামর্শ দিয়েছেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আপনার পরামর্শটা মাথায় রইল। ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই বিষয়ে, যেহেতু সবার সঙ্গে করার। কমেন্টগুলো দেখাইতেছে না কেন? কোন এক অজ্ঞাত কারণে হাবিব কাঠঠোকরা বলছে গরিবের সালাম নিন। আচ্ছা, গরিবের সালাম নিলাম। তো আচ্ছা, আমি এখান থেকে পড়ি দিই। এখানে অনেকে কমেন্ট করছে, এই কমেন্টগুলো পড়ে। আচ্ছা, এখানে আচ্ছা আমি এখান থেকে পড়ি। এই সপ্তাহে সাদ আহমদ দেখছে যে এই সপ্তাহে কি পাবো আগস্ট? হ্যাঁ, ইনশাল্লাহ এই সপ্তাহে পেয়ে যাবেন, প্রিন্ট কপি পেয়ে যাবেন। তালহা তানজিম, আসসালামু আলাইকুম, যুক্ত হলাম। আচ্ছা, এরপরে আহমদ জুবাইর খান, উবায়দুল্লাহ আল হাদি, তালহা তানজিম, তশরিফুর রহমান লাবিব, নবদিনীর পক্ষ থেকে নিয়মিত লেখকদের জন্য কোনো পুরস্কার ব্যবস্থা করলে ভালো হয়। এ ব্যাপারে আমাদের ইচ্ছা আছে, ইনশাল্লাহ শীঘ্রই জানাবো। এরপরে হচ্ছে আব্দুল্লাহ মুমিন আন-নাসের, আপনার আত্মজীবনী লিখবেন না ভাইয়া? এই বিষয়ে আমি একটা কথা বলি, আত্মজীবনী বিষয়ে। তোমরা যারা নবীন, হে প্রবীণ, আচ্ছা, এই যে আত্মজীবনী, আমার আত্মজীবনী আমি লিখছি, কিছু কিছু অংশ আমি লিখছি, এবং আমি মনে করি আত্মজীবনী জিনিসটা, মানুষ যে আত্মজীবনী লেখে, তো আমার যেটা ধারণা
আমার ধারণা হচ্ছে যে আত্মজীবনীটা তরুণ বয়সে লিখে ফেলা উচিত। বয়স 30 থেকে 40-এর মধ্যে, 40 থেকে 50 এর মধ্যে যার যার আত্মজীবনী লিখে ফেলা উচিত। আমাদের দেশে বা সাধারণত দেখা যায় সারা পৃথিবীতে দেখা যায় যে আত্মজীবনী লেখে বয়স যখন 60-70 হয়ে যায় তখন এরা আত্মজীবনী লেখে। তো ওই সময় আসলে তো আমি শৈশবে কী করছি এগুলো মনে থাকে না। 2 নাম্বার হচ্ছে ওই সময় মানুষ অনেক কনজারভেটিভ হয়ে যায়, সে তার সত্য কথা লিখতে পারে না। সে ছোটোবেলায় যৌবনে কি করছে, কি আকাম কুকাম করছে বা কোথায় কোথায় গেছে, হ্যাঁ কি কি করছে সেগুলো সে লিখতে পারে না বা লিখতে ভয় পায় বা তার মনেও থাকে না অনেক কিছু। ওই শুধু ভালো ভালো কথা লেখে। তো এই ভালো ভালো কথার আত্মজীবনী পড়তে যায় আমার মনে হয় যে এই ভালো ভালো কথার আত্মজীবনী পড়ে তো কোনো লাভ নাই। সবাই ভালো ভালো কথা বলবে, এই ভালো ভালো কথা সবার জীবনেই থাকে, তো তোমার কাছ থেকে নতুন করে কি শিখবো? কিন্তু যখন এটা আপনি তরুণ বয়সে লিখবেন 20 থেকে 30 বছরের মধ্যে, 30 থেকে 40 বছরের মধ্যে, তখন ওইটার মধ্যে থ্রিল পাওয়া যাবে। আপনার জীবন কত উত্তেজনা করছিল, কত মেয়েদের সঙ্গে আপনার কত জায়গায় কত নষ্টি ফষ্টি হয়েছে, সেগুলো তো আপনাকে লিখতে হবে। আত্মজীবনী তো আপনি মিথ্যা কথা হইল না, এই মিথ্যা কথা তো আপনি লিখতে পারবেন না। আত্মজীবনী যখন লিখতে চান তখন এটাকে অবশ্যই সত্য কথা লিখতে হবে। তো আমি মনে করি যে আত্মজীবনী জিনিসটা লিখে ফেলা উচিত। তোমরা যারা আছো বাচ্চারা, তো আমার মনে হয় আমি নিজেও কিছু কিছু লিখছি, কিছু অংশ, আরও সময় সুযোগ হইলে আমি বাকি অংশ লিখে ফেলবো। ওই 50-এর আগেই, 50-এর আগের যে জীবন সেটার আত্মজীবনী লিখে ফেলবো। এরপরে 50-এর পরে কি করলাম না করলাম, তারপরে 50-এর পরে আরেকটা আত্মজীবনী লিখবো, সমস্যা কি? তো এটা হচ্ছে যে আমার কথা। আচ্ছা, মোহাম্মদ মনিরুজ্জামান লিখছে যে মাথায় টুপি পরেন হুজুর। আচ্ছা টুপি থাক, টুপি টুপি পরবো না ইনশাল্লাহ। টুপি তো পরি মাঝে মধ্যে, টুপি নিয়ে আমার কোনো সমস্যা নাই। টুপি পরলেও আমি টুপি না পরলেও আমি সেই। আরেকটা হচ্ছে যে এই যে ফ্যান খুব লো পাওয়ারে চালাইছি যাতে শব্দে সমস্যা না হয়। এখানে গরম লাগতেছে, এই গরমের কারণে আসলে টুপি রাখি নাই মাথায়। নাজমুল হাসান নাজিম বলছে জান্নাতুল ফেরদাউস, এমডি রিদওয়ান হোসেন, রাফি ফরাইজি। আচ্ছা, নাজমুল হাসান নাজিম বলছে নবধ্বনির ঈদ সংখ্যা পড়ছি, প্রথমে উপন্যাস ওরে উপর দেশি খুবই ভালো লেগেছে। আসলে বেদে সমাজে দাওয়া নিয়ে কাজ করা খুবই প্রয়োজন। আচ্ছা, বেদে সমাজ নিয়ে আজ থেকে প্রায় 12 বছর আগে, 2012 বছর না 11 বছর আগে, 13 সালের দিকে আমি এবং মুহিম মাহফুজ ভাই আমরা মাসিক সাপ্তাহিক লিখনী নামে একটা পত্রিকায় আমরা কাজ করতাম। তো আপনারা অনেকেই হয়তো এই পত্রিকাটার নাম শুনছেন। তো ওই লিখনী পত্রিকায় ছিলাম যখন, সাংবাদিক হিসেবে সহযোগী সম্পাদক ছিলাম মনে হয়। তো ওইখানে থাকার সময় এই বেদেদের নিয়ে আমি একটা বিরাট রিপোর্ট লিখছিলাম। ওই রিপোর্টটা এখনও আমার কাছে আছে। আমি দেখি নবধ্বনির কোনো এক সংখ্যায় ওই রিপোর্টটা দিয়ে দিব ইনশাল্লাহ। ওইটা রিপোর্ট না, একটা ফিচারের মতো। সেখানে বেশ ভালো ভালো ইনফরমেশন আছে জেলেদের বিষয়ে, জেলেদের সমাজ, তাদের অরিজিন কোথা থেকে আসছে, তাদের ধর্ম, তাদের জীবন আচার, এগুলো নিয়ে খুব ভালো ভালো ইনফরমেশন আছে। তো ওরে উপর দেশি হাবিবুল্লাহ হাবিবের ব্যাপারে আমরা নবধ্বনিতে আলাপ করছি। হাবিবুল্লাহ হাবিবের লেখা ভালো, ধন্যবাদ। ফজলে এলাহি, মোহাম্মদ রফি, এরপরে আপনার সিরাত বিষয়ের বইয়ের আপডেট কি? আমি এখনো পড়াশোনা করতেছি সিরাত বিষয়ে, ইনশাল্লাহ যথাসময়ে জানবেন। আচ্ছা, এখানে বড় একটা কমেন্ট করছে, নাম হচ্ছে নাজিমুল ইসলাম ফাহাদ। যেহেতু নবধ্বনি আমাদের কওমি ঘরানার একটি বড় সাহিত্য প্ল্যাটফর্ম, সেই সময় নবধ্বনি কর্তৃক যদি কোনো পাঠচক্র আয়োজন করা হয় কিংবা নবধ্বনি কর্তৃক যদি সাহিত্য পথ চলায় কোনো দিক নির্দেশনা দেওয়া হয় তাহলে কেমন হয়? কারণ নতুন সাহিত্য খুব কঠিন হয়ে যায়, অনেকে আবার খেয়ে হারিয়ে ফেলে দিক নির্দেশনা প্রতিষ্ঠানিক কেন্দ্রিক। এই বিষয়টা নিয়ে আমি বলতে চাইছিলাম, তো আপনারা যেহেতু কমেন্ট করে ফেললেন আমি এটা বলে দিই। এটা আমি অনেকদিন ধরে ফিল করতেছি, অনেকদিন ধরে 2-3 বছর ধরে আমি ফিল করতেছি যে নবধ্বনির পাঠকদের সঙ্গে নিয়মিত বসা, সেটা মাসে অন্তত একবার হোক। কিন্তু সমস্যা যেটা হয়েছে, আমার সবচেয়ে বড় সমস্যা, আমি যেহেতু কোনো মাদ্রাসায় পড়াই না,
এবং মাদ্রাসার সঙ্গে ওইভাবে যুক্তও না। হয়তো অনেকেই মাদ্রাসায় আমার বন্ধুবান্ধব শিক্ষক আছে, কিন্তু এরকমভাবে যুক্ত না হওয়ায় আসলে বা মানে কোনো একটা প্লেস পাচ্ছি না আমি, যেখানে বৈশা হয়তো বা আমরা যদি একটা সাহিত্য আড্ডা করি, সেখানে তো 50 জন মানুষ হবে, 60 জন মানুষ হবে, তো সেখানে আমরা 2-3 ঘন্টা একটা আড্ডা দিব। তো এই ধরনের একটা প্লেস, একটা জায়গা আমি পাচ্ছি না। এবং সেই জায়গাটা আমার জন্য সবচেয়ে বেটার হয় যেটা, সেটা হচ্ছে ধানমন্ডি, মোহাম্মদপুর এই এলাকায় যদি হয় সবচেয়ে ভালো হয়। সেটা কোনো মাদ্রাসা হইতে পারে, মসজিদ, স্কুল, এই ধরনের কোনো একটা হইতে পারে মাদ্রাসার অনুমতি সাপেক্ষে। তো এই ধরনের একটা জায়গা যদি পেয়ে যায়, বা কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমাদেরকে এই ধরনের একটা জায়গা দেন যে মাসে আমরা একবার করে বসবো, এই ধরনের একটা জায়গা যদি পেয়ে যায়, তাহলে প্রতি মাসে একটা আড্ডা দেওয়া এবং সেইখানে বিভিন্ন ধরনের সৃজনশীল বিভিন্ন উদ্যোগ নেওয়া, আয়োজন করার ইচ্ছা আমাদের আছে, ব্যক্তিগতভাবে আমার আছে, এবং আমি এটা অনেকদিন ধরে প্ল্যানও করতেছি। সেটা যদি হইতো, সেটা অনেক দিক থেকে আমাদের জন্য বেটার হইতো, আপনাদের জন্য বেটার হইতো, আমার নিজের জন্য বেটার হইতো। একটা তো হচ্ছে যে আপনারা লেখেন, কিন্তু পত্রিকার মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ হয়, আপনারা লেখেন, কিন্তু সেই লেখাগুলোর ভালো মন্দ জানা, বোঝা, বা আপনারা যারা ভালো লিখছেন আপনারা কিভাবে লিখছেন, আপনারা আপনাদের লেখার জার্নিটা কেমন, সেগুলো যদি আমি জানতে পারতাম, তাহলে আমার জন্য অনেক কিছু শেখার ছিল। আপনারা কিভাবে লেখালেখির জার্নিটাকে কন্টিনিউ করতেছেন, সামনে কি করতে চান, এইসব জানাটাও আমার জন্য খুব জরুরি ছিল। তো আমি এখন একটা জায়গা খুঁজতেছি। তো এই কারণে আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে একটা নবধ্বনি সেন্টার করতে চাই, যেখানে নাকি আমাদের এই ধরনের গল্প আড্ডা, যেখানে লাইব্রেরি থাকবে, অডিটোরিয়াম থাকবে, হ্যাঁ, একদম ওই যে এখন ইয়ে আছে না, বেঙ্গল বুকস যেমন আছে, সেখানে সব কিছু আছে, সেখানে ক্যাফে আছে, সেখানে অডিটোরিয়াম আছে, এরপরে হচ্ছে যে ওই প্রদর্শনী হল আছে। তো এই ধরনের একটা সেন্টার করতে চাই আমি ঢাকার মধ্যে, এবং ঢাকার মধ্যে শুধু আউল ফাউল জায়গার মধ্যে না, আমি ধানমন্ডিতে করতে চাই, অথবা গুলশানে বা বনানীতে এই ধরনের এলিট জায়গায় করতে চাই, যাতে করে সমাজের এলিট শ্রেণী যেন আমাদেরকে বুঝতে পারে যে আমাদের যে উদ্যোগ বা আমাদের যে আয়োজন, আমাদের যে কার্যক্রম, সেটা অনেক হাই লেভেলের। তো আমি একটাই করলাম, সেটা হয়তো বা ঢাকায় কোনো লোয়ার ক্লাস এলাকায়, তাহলে সেটা মানুষ দাম দেবে না, মানুষের দামের খুব জরুরি আছে। তো যাই হোক, তো এইটা বলছিলাম যে এই ধরনের একটা প্লেস যদি আমি পাইতাম আপাতত এখনকার জন্য, যদি এই মোহাম্মদপুর, ধানমন্ডি এই এলাকায় বসার জন্য 50-60 জন লোকের বসার জন্য যদি একটা প্লেস পাইতাম, একটা জায়গা পাইতাম আমি, তাহলে প্রতি মাসে আমার জন্য একটা করা, মিলন মেলা করা বা একটা বৈঠকি করা, এটা সহজ হইতো এবং সেটা সবার জন্য ফায়দামন্দ হতো। ধন্যবাদ যিনি প্রশ্ন করছেন তার জন্য, নাজিমুল ইসলাম ফাহাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাজিদ হাসান, হুসাইন মাহমুদ সালমান, এরপরে এমবি আইমান, নবধ্বনি থেকে হুসাইন মোহাম্মদ সালমান লিখছে যে নবধ্বনি থেকে লেখালেখি বিষয়ে কোনো কর্মশালা আয়োজন পরিকল্পনা আছে কিনা। ওই ধরনের কর্মশালার আয়োজনের ইচ্ছা আমার নেই, যেমন নাকি কর্মশালা করা হয় বিভিন্ন জনে করে, ওই ধরনের কর্মশালার কোনো ইচ্ছা নেই। আর যেটা আছে সেটা আমি যে আগের কমেন্টের উত্তরে বললাম। ধন্যবাদ। এরপরে আব্দুল্লাহ নুমান, শাকের আনোয়ার, সাজিদ হাসান, আসসালামু আলাইকুম ভাই, আমি লেখালেখি করতেছি, যদি একটু উৎসাহ দিতেন। আপনি লেখালেখি করবেন, আমি কি উৎসাহ দিব? মানে আমার উৎসাহ স্যার আপনি লিখবেন না নাকি? এটা কোন ধরনের কথা হইল? এক মেয়ে, প্রেগনেন্ট এক মেয়ে তার মাকে বলতেছে যে মা, আমার তো ওই ডেলিভারির সময় হয়ে আসছে, তো আমি তো অনেক সময় ঘুমিয়ে থাকি, তো আমার যখন ডেলিভারির সময় আসবে, তো আমি যদি ঘুমিয়ে থাকি তুমি আমাকে একটু ডাইকে দিও। তখন তার মায়ে বলতেছে, মাগো, তোমার যখন ডেলিভারির প্রসব বেদনা যখন শুরু হবে, তখন আমার তোমাকে ডাইকে দিতে হবে না, তুমি আমাদেরকে ডাইকে উঠাইবা। তো লেখালেখি কি এটা? মানে এই ধরনের জিনিস যে ভাই আমার তো লেখালেখি আসতেছে না, আপনি একটু ইন্সপিরেশন দেন আমারে, তাইলে আমি লেখালেখি করব, এই ধরনের জিনিস না। লেখালেখি আপনার ভিতর থেকে আসতে হবে, যদি আসে তাহলে সেটা লেখালেখি হবে। আর আমি আপনার ঠেলা দিয়া লেখা শিখাবো বা উৎসাহ দিব, তারপরে আপনি লিখবেন, এইভাবে কখনো লেখালেখি হয় না। ভিতর থেকে ইন্সপিরেশন আনেন যে আপনি লেখালেখি করতে চান কি চান না,
এই ধরনের পার্ট টাইম লেখক দিয়ে লেখক হওয়া যায় না। ভিতর থেকে ইন্সপিরেশন আনেন যে কেন লিখবেন, কেন লেখা জরুরি, না লিখলে পেটের ভাত হজম হয় না, এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে লেখালেখি করেন। জিহাদ আল আব্দি লিখছেন নবদিনীর লেখার মান কি? দিন দিন কামাত। ও আচ্ছা, এটা তো আগেই পড়ছি। ক্যামেরাটা আর একটু দূরে ধরেন, ক্যামেরা আর দূরে ধরার নাই, ওই উপায় নেই, কারণ আমি মোবাইল রাখছি একদম ইসের মধ্যে। আবার আমার কাছে কি বলে এটা মাইক্রোফোন নাই, মাইক্রোফোন কেনা হয় নাই টাকার অভাবে। তো এই টাকার অভাবে মাইক্রোফোন না কেনার কারণে হচ্ছে যে দূরে বসতে পারতেছি না। যদি মাইক্রোফোন থাকতো, অবশ্য চিন্তা করেন না, মাইক্রোফোন কেনার জন্য একজনকে হায়ার করছি, সে বিশ্বের বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে দেখতেছে, সারা বিশ্ব ভিতরে। তো দেখার পরে সে মোটামুটি একটা আমার মাইক্রোফোন খুব শিগগিরই সপ্তাহখানেকের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। দোয়া করবেন সবাই। আচ্ছা, পাগলির বর উনি আমাদেরকে দেখতেছেন, খবর আছে। আচ্ছা, আমাদের এই কমেন্টের মধ্যে আবার রিপ্লাই চলতেছে, যে লেখালেখি উৎসাহ চাইছিল তাকে ইসলামের সৈনিক হিজবুল ইসলাম আবার দিয়ে দিছে, উত্তর দিয়ে দিছে যে আদিব হুজুরের বই পড়ুন, উৎসাহ পাবেন ইনশাল্লাহ। এরা নিজেরাই পণ্ডিতে ইটি করতেছে আর কি। তাকে আরেকজনই দিছে, আপনার বই পড়লেও কম কিসে, কে কার লেখলো কি বুকে আমি বুঝি না। এরা নিজেরাই এই দেওয়া দিয়ে করতেছে। প্রতিভা সন্ধানে মহিবুল্লাহ কাফি লেখক কপি দেওয়ার ব্যাপারে নজর দিতে হবে, এ ব্যাপারে কথা বলছি, আপনি শুনে নিন পরে ভিডিওটা। কাজী হাসানুল বন্যা বলছে দাবি নবল লেখক পাঠকদের নিয়ে একটা ভ্রমণের আয়োজন হয়। এই ভ্রমণ টমন এইসব ফাউল বিষয় নিয়ে, ফাউল ইয়ের মধ্যে আমি নেই। এই ভ্রমণ টমন নবদিনী ওইখানে গেলে তো শিক্ষণীয় কিছু হয় না। যদি আমরা একটা বৈশা আয়োজন করতে পারি, সেটার ব্যাপারে আলাপ করে একটা সম্মেলন, নবধ্বনি সম্মেলনের ব্যাপারে জোরদার আওয়াজ তুলে যদি সেইটা করা যায়, তাইলে হচ্ছে যে সেটা একটা কাজের কাজ হবে। ওই ফাতরামি যে ভ্রমণ টমন যায়, ওই যে ডেক সেট বাজায়া ইয়ের মধ্যে, টলারের মধ্যে ডিস্টিং ওই ডিস্টিং করে তো কোনো লাভ নাই। এরপরে মুস্তাকিম বিল্লাহ বলছে পত্রিকা 10 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখলে ভালো হয়। 10 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে, মাঝে মধ্যে বিশেষ সংখ্যা করলে সেটা 10 টাকার মধ্যে কীভাবে সীমাবদ্ধ রাখবো ভাই? এছাড়া আমাদের নিয়মিত সংখ্যা তো 10 টাকাই হয় সবসময়। আজিব। একজনে বলছে যে দরবেশ সাহেব স্বাগত, কেমন আছে? আপনার খানকা শরীফে তাশরিফে আসিবার জন্য কি করতে হবে? কিছু আমার খানকার মধ্যে আপনি আসবেন কেন? আচ্ছা, মহিবুল্লাহ কাফি একটা মেল কেন পাঠাতে হবে? ফেসবুকে শুধু একটা পোস্ট, যাদের লেখা নির্বাচন করা হয়েছে তাদের অ্যাড্রেস ইনবক্সে। এরকম ফেসবুক নিয়ে বইসা থাকি কয়জন ভাই? আপনার মতো সবাই ফেসবুক নিয়ে, এমন অনেকেই আছে যারা নবধ্বনির সঙ্গে যাদের সংযোগী হচ্ছে শুধু মেইলের মাধ্যমে আর ওই যে হার্ড কপি পত্রিকার মাধ্যমে, সবাই ফেসবুকে নাই। আপনি মনে করতেছেন যে সবাই মনে হয় ফেসবুকে আমাদেরই করে, না, এটা ভুল। অনেকে আছে যারা হার্ড কপি পত্রিকায় কিনে এবং তারা শুধু আমাদের কাছে পাঠায় হচ্ছে মেইলের মাধ্যমে, তারা আমাদের ফেসবুক পেজের খবরও জানে না। এইচএম শাহরিয়াল সৌজন্য কপি দিলে ভালো হবে, এ ব্যাপারে কথা বলছি। এই মাসেরটা কবে বের হবে? এই কথাবার্তা শেষ হয় না কথা। আচ্ছা, নবধ্বনির ওয়েবসাইট বিষয়ে হোসেন মোহাম্মদ সালমান বলছে যে নবধ্বনি ওয়েবসাইট যাওয়া যায় না, নবধ্বনির ওয়েবসাইটে যাওয়া যায় না। এটা ঠিক আছে, নবধ্বনির ওয়েবসাইটের কাজ আমরা শুরু করছি, একটু ভালো মানের ওয়েবসাইট করব। এখন টাকা পয়সার অভাব, তো এই কারণে ওয়েবসাইট করতে পারতেছি না। তবে সম্পাদক সাহেব বলছেন যে আমার উপরে দায়িত্ব ছাইরা দেন, আমি এটা করব, আমি এটা করে দেবো, খুব সুন্দর একটা ওয়েবসাইট করে দেবো। তো সম্পাদক সাহেবের উপরে রাখছি এটা। এখন সম্পাদক সাহেবের কখন সদয় মানে সুবিনয় হয় তখন যদি করেন, তবে ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে যে এই বছরের মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট এবং আমাদের ডোমেইনও নেওয়া আছে নবধ্বনি.com নামে। ওই নবপ্রকাশের সঙ্গে আলাদা কোনোই না, নবধ্বনি.com নামে আমাদের আলাদা ডোমেইন নেওয়া আছে। এবং নবধ্বনি ওয়েবসাইটটার বিষয়ে আমি একটু বলি। আমাদের ওয়েবসাইটটা একদম ডাইনামিক ওয়েবসাইট হবে এবং সেইখানে
বিগত 18 বছরে যতগুলা নবধ্বনি প্রকাশ হয়েছে সবগুলা নবধ্বনির PDF কপি থাকবে, ঈদ সংখ্যা পর্যন্তও থাকবে। আমাদের এমনই ইচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা করতেছি সবগুলা ঈদ সংখ্যা যতগুলা এই 200-300 যতগুলা কপি হয় সমস্ত কপিগুলো একদম হচ্ছে মাস অনুযায়ী সাল অনুযায়ী সাজানো থাকবে। এবং যত লেখকের লেখা ছাপা হয়েছে প্রত্যেকের নামের আলাদা আলাদা পেজ থাকবে। যতজন লেখক, সেই 2014 সালে যদি কারো লেখা প্রকাশ হয় সেটাও আলাদা করে লেখা থাকবে। 2024 সালে এসে যার লেখা ছাপা হয়েছে তার নামে আলাদা পেজ থাকবে এবং সে তার যতগুলা লেখা থাকবে প্রত্যেকটা লেখা তার ওই নিজস্ব পেজে ওইখানে থাকবে। তো খুব বড় ধরনের একটা চিন্তা করতেছি যাতে করে এটা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট হয় এবং সেটার মধ্যে কোনো ধরনের কোনো ঘাটতি না থাকে, কমতি না থাকে, সেইটার চেষ্টা আমরা করতেছি। তো আমাদের আগের যে ওয়েবসাইট ছিল নবধ্বনির সঙ্গে সাবডোমেইন হিসেবে, ওইটা আপাতত বন্ধ আছে, যেহেতু এখানে অনেক কিছু দেওয়া যাচ্ছিল না, তো এখানে ওইটা বন্ধ করে রাখছি। তো ইনশাল্লাহ আমাদের এই মানে অক্ষমতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আচ্ছা, মনে হয় মোটামুটি পড়ে ফেলছি, আর নতুন কোনো দেখতেছি না। আচ্ছা, অনুবাদ সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিয়ে। আচ্ছা, অনুবাদ সম্পর্কে দিক নির্দেশনা মনে হয় দেওয়া আছে আমাদের নবধ্বনির ইউটিউব চ্যানেলে, আপনি ভিডিও পাওয়া যাবেন। সেখানে আমরা অনুবাদ বিষয়ে দীর্ঘ আলোচনা করছি, সেটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আজকের যে আলোচনা হচ্ছে এই আলোচনাটাও আমরা ইউটিউবে দিয়ে দেবো ইনশাল্লাহ, ডাউনলোড করে ওইখানে। তো আমাদের যত ভিডিও আছে সাধারণত সব ভিডিওগুলো আমরা ওইখানে দিয়ে দিই, তো দেখে নিতে পারবেন আশা করি। তো আমাদের ইউটিউব চ্যানেলের এটা আমাদের ওই যে অ্যাবাউটেই লেখা আছে, পেজের ডেসক্রিপশনে লেখা আছে। আচ্ছা, রাফি ফরাজি বলছে যুদ্ধ সিরিজগুলো আসছে না কেন? আচ্ছা, আমার ব্যক্তিগত বিষয় আসলে নিয়ে এখানে, ব্যক্তিগত লেখালেখি বিষয় নিয়ে এখানে না বলাই ভালো। সেটা হচ্ছে ওগুলো আমি লিখবো আস্তে আস্তে, এখন একটু চাকরিটা বাকরি নিয়ে একটু ব্যস্ত আছি আর কি। ক্ষুদ্র লেখিকা বলছে ঈদ সংখ্যা চমৎকার ছিল, সবার লেখাই সুন্দর, ধন্যবাদ। আর তালহা তানজিম বলছে যে নবদিনের পক্ষ থেকে সফরের ব্যবস্থা করুন, ওই ধরনের কাজে আমি আপনাদের জন্য ইনশাল্লাহ চেষ্টা করতেছি। প্রতি মাসে একটা করে করার জন্য একটা সম্মেলন টাইপের একটা কি বলে এটা, চা চক্র, আড্ডা চক্র, এই ধরনের কিছু করার জন্য। আচ্ছা, চিত্রায়ণ পাবলিশিং বলছে ঈদ সংখ্যা কত কপি বিক্রি হয়েছে, এই হিসাব আমিও জানি না। এগুলো যেহেতু ওই যে নবপ্রকাশ থেকে করা হয়, নবপ্রকাশের আসাদুল্লাহ আমি জানি। হাসান বললেন সামনে ইসলামী বই মেলায় ঘটা করে একটা আড্ডা দেওয়া যেতে পারে। হ্যাঁ, সেটা দেওয়া যেতে পারে ইনশাল্লাহ। বইমেলায় একটা আয়োজন করা যেতে পারে, খুবই চমৎকার কথা। দুষ্টু দুষ্টু ছেলেরা এখানে কমেন্ট করছে। মেমডি তাসনিম বলছে যে হযরত কি হাসতে পারেন না? হাসার উপরে তো আছি রে ভাই, হাসার উপরে আছি। আড্ডাটা উন্মুক্ত কোথাও হইতে পারে, আড্ডাটা তো উন্মুক্ত হবে, সেই উন্মুক্ত জায়গা হতে পারছি না, যেখানে সেখানে তো বসা যায় না। আচ্ছা, এই যে একজন বলছে প্লিজ রিপ্লে, আপনার এটা রিপ্লে দেওয়া হয়েছে ভিডিওতে, আপনি দেখে নেবেন। আচ্ছা, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, তো কথা আর বাড়াবো না। সেটা হচ্ছে কিছু বিষয় ছিল আমার মনের মধ্যে যেগুলো বলবো ভাবছিলাম, তো সেইগুলো বিভিন্ন জনের প্রশ্নের মাধ্যমে সেই বিষয়গুলো অলরেডি বলা হয়ে গেছে। এটা মানে একটা আল্লাহ তাআলার রহমত, বরকত, যে এই পাঠকরাই হচ্ছে যে আল্লাহ তাআলা পাঠানো ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এটা এই একটা কামিয়াবি দান করে দিয়েছেন। তো এখন যেটা দ্বিতীয় কথা, যে কথাটা জরুরি, সেটা হচ্ছে আমি অনেকদিন ধরে একটা প্ল্যান করতেছি। প্ল্যানটা হচ্ছে যে একটা সম্মেলন করার, নবদিনের একটা যুগ পূর্তি উপলক্ষে
বা মানে এই 18 বছরের দীর্ঘ সফর নিয়ে পুরাটাই করে একটা সম্মিলন, বিরাট সম্মিলন, অন্তত 200-400 মানুষকে, যারা নবোধনী লেখক পাঠক যারা আছে সবাইকে নিয়ে একটা ঢাকার আশেপাশে একটু সবুজ যা কোনো জায়গায় এরকম করার চিন্তা আছে। তো সেই ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছে। এটা অনেকদিন প্ল্যান করতেছে কিন্তু হইতেছে না। এটা না হওয়ার একটা মূল কারণ হচ্ছে নবধ্বনি পত্রিকাটা সাধারণত আমাকেই দেখতে হয়। আমাদের যিনি সম্পাদক উনি আমেরিকায় চলে গেছেন, উনি বিদেশেই থাকতেন, আগে কাতার থাকতেন। তো কাতার তো বাড়ির কাছে ছিল, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হইতো, কথাবার্তা হইতো। কিন্তু এখন উনি ডক্টরেট করার জন্য আমেরিকা চলে গেছেন, তামিম রায়হান ভাই। এই কারণে কথাবার্তা কম হয় এবং উনি সময় দিতে পারেন না, কারণ ডক্টরেট করা এবং থিসিস করা, রিসার্চ করা এটা অনেক টাফ একটা ব্যাপার। তো এই কারণে খুব একটা হইতেছে না। তো তারপর আমি এখন চেষ্টা করতেছি, যেহেতু উনি ব্যস্ত আছেন, তো আমি চেষ্টা করতেছি যে দেখি আমার বন্ধুবান্ধব, আমার আশেপাশের যারা আছে, যারা শুভানুধ্যায়ী যারা আছে, তাদেরকে নিয়ে একটা প্ল্যান করে এই বছর করা যায় কিনা। একটু হালকা শীতের মধ্যে করতে পারলে সেটা খুব ভালো হইতো। তো সেই প্রচেষ্টা আছে, সবার সহযোগিতা চাই, সবার দোয়া চাই এই ব্যাপারে। আর এরপরে 2 নম্বর কথা, যেটা 2 নম্বর কথা তো আর নাই কিছু। তো মোটামুটি কথা এই, আর এই লাইভ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতি সপ্তাহে একটা করার জন্য। আপনারা যদি কখনো আমার দেরি হয়ে যায়, সপ্তাহে যদি না করি, তাহলে আপনারা নক দিবেন যে আমরা কি পাখি জানি এটাকে বলে, চাতক পাখি। হ্যাঁ, বলবেন যে আমরা চাতক পাখির মতো বসে আছি। এ ধরনের মানে উৎসাহ না দিলে তো হয় না। উৎসাহ দিবেন, আর শুধু আমরাই উৎসাহ দিয়ে যাব আপনাদেরকে, আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন না, শুধু বকাবকি করবেন, নানান অভিযোগ করবেন, এটা তো হয় না। আমাদেরকে উৎসাহ দিবেন, পাম দিবেন আমাদেরকে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক, তাহলে না আমরা উদ্বুদ্ধ হব, বিভিন্ন উদ্যোগ নিয়ে আপনাদের জন্য কাজ করব। এইভাবে পাম দিবেন এবং হচ্ছে যে আমাদেরকে নক দিবেন, আমাদের বিভিন্ন পরামর্শ দিবেন, তাহলে আশা করি সবার সম্মিলিত একটা প্রচেষ্টায় আমাদের নবধ্বনি আরও আগায় যাবে। নবধ্বনি সেন্টারের ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলছিলাম এর আগে, একটু আগে বলছিলাম নবধ্বনি সেন্টারের বিষয়ে, ওইটা বিষয়ে একটু কথা বলি। তো নবধ্বনি সেন্টার এটা, তো সেইখানে যেরকম বলছিলাম যে এরকম হবে। তো এখন এটার ফান্ডিংয়ের ব্যাপারে কেমন, আমরা যদি ধানমন্ডি এলাকায় খুব ভালো একটা জায়গায় এর ধরনের একটা বাড়ি পুরোটা ভাড়া নিতে চাই, তাও দেখা যাবে যে মাসে 1 লাখ টাকা ভাড়া দিতে হবে। তো এটাকে আমরা কোথায় পাবো সেটা তো আমি জানি না, তবে ইনশাল্লাহ আমার নিয়ত এরকম আছে এবং আপনাদের সহযোগিতা কাম্য। আর নিয়ত যদি থাকে, আল্লাহ তাআলা একটা না একটা ব্যবস্থা করে দিবে। তো আমার নিয়ত আছে যে ধানমন্ডিতে আমি একদম সেপারেট একটা বাড়ি অথবা 2-3টা ফ্লোর নিয়ে একটা হাই রাইজ বিল্ডিংয়ে একদম 2-3টা ফ্লোর নিয়ে এই ধরনের একটা আয়োজন করব। তো সেইটার জন্য এখনই আপনাদের সহযোগিতা চাই না, আল্লাহর কাছে চাইতেছি, এখন আল্লাহর কাছে ওয়াদা করতেছি, আল্লাহকে নিজের প্ল্যান শোনাইতেছি এবং মানসিকভাবে নিজেও প্রিপারেশন নিতেছি কীভাবে কী করা যায়। তো আপনাদেরকে জানায় রাখলাম, আপনারা মাথায় রাখেন বিষয়টা, যে এই ধরনের এলাকায়, একটা ভালো এলাকায়, পশ এলাকায় যাতে একটা এই ধরনের নবধ্বনি সেন্টার করতে পারি, যেখানে মানে সেটা একটা বাংলাদেশের ইসলামী কালচারাল একটা সেন্টার হবে। সেখানে এসে সবাই যাতে বসতে পারে, মাদ্রাসার ছাত্ররা এসে সেখানে নিজেদের মত বিনিময় করবে, সেখানে বসে এক কাপ চা খাইবে, বিকালটা সেখানে কাটায় যাবে, কারো একটা বই প্রকাশ হবে, একটা পত্রিকা প্রকাশ হবে, পত্রিকা নিয়ে একটা রিভিউ হবে, সেটার আলোচনা এখানে করবে 10 জন, 15 জন, 20 জন, 100 জন এসে বসবে, সেখানে একটা আলোচনা করতে পারে, একটা মিট আপ করতে পারে, সেই ধরনের সেইটা যেন একটা কালচারাল সেন্টার হয়, বাইতুল হিকমার মতো। তো ইনশাল্লাহ সেই প্রচেষ্টা আছে, আপনারা দোয়া রাখবেন এবং যে কোনো ব্যাপারে আমাদের সহযোগিতা করবে। তো সবাই দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করি, আবার ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে, কথা হবে। যদি দেখেন যে দেরি হচ্ছে, তাহলে আমাদেরকে খোঁজাবেন ইনশাল্লাহ, যাতে করে আপনাদের সঙ্গে কন্টিনিউ করতে পারি। এই যে কথা বলা এবং দেখা সাক্ষাৎ হওয়া, এইটা করলে আসলে বন্ডিংটা বাড়ে।
তো যাতে করে আমাদের মধ্যে বন্ডিং বাড়ে, সবসময় দেখা সাক্ষাৎ হয়, এবং এই কারণে প্রতি মাসে একটা করে মিট আপ হওয়াটা খুব জরুরি। তো আপনারাও ফিকির করেন, যদি কোনো পরামর্শ থাকে, যদি কোনো সহায় উপায় থাকে, সেটাও আমাকে জানান। ইনশাল্লাহ আমরা প্রতি মাসে একটা মিট আপের ব্যবস্থা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।